স্বাগতা দেবী এবং মোহনবাবু তাদের দুই ছেলে এবং বৌমার সঙ্গে বাস করে। আর দুই ছেলে বৌমাকে ছাড়াও তাদের আরো 5টা মেয়ে আছে। 5 মেয়ের অনেক বছর আগেই বিয়ে হয় আর তারা নিজের নিজের সংসারে সুখে থাকে। আর মাত্র 2 মাস আগেই তারা তাদের ছোট 2 ছেলের বিয়ে দিয়ে বাড়িতে 2 নতুন বৌমা নিয়ে আসে। আর বিয়ের পর 2 বউ মিলেমিশে সংসারের দায়িত্ব পালন করতে শুরু করে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই শীতকাল পড়ে যায়। এমন সময় 2 বৌমা কাশ্মীরে ঘুরতে যাবে বলে ঠিক করে। মা, বাবা, বলছি এবছরে তো রেকর্ড ভাঙা শীত পড়েছে। টেম্পারেচার শুনছি নাকি 7 ডিগ্রিতে নেমে যাবে। সেই জন্য সরকারি সমস্ত অফিস, কলেজ, স্কুল সব 20 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তাই আমি বলছিলাম যে আমাদের তো বিয়ের পর আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই আমরা কাশ্মীরে ঘুরতে যাব। আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই, তোমরা ঘুরে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে 2 বৌমা খুবই খুশি হয়। কিন্তু এমন সময় স্বাগতা দেবী নিজের ঘরে গিয়ে তার বড় মেয়ে প্রিয়াকে ফোন করে বলে, হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস? তোর 2 বৌদি তোদের দাদাদের টাকা শ্রাদ্ধ করতে চলেছে। ওরা নাকি ড্যাং ড্যাং করে এই শীতের মধ্যে কাশ্মীরে ঘুরতে যাবে। 4 জনে মিলে কাশ্মীরে ঘুরতে যাওয়া মানে অন্তত পক্ষে 2 লক্ষ টাকা তো খরচ করেই বাড়িতে ফিরবে। আমি ওদেরকে সরাসরি বারণ করতে পারলাম না, কিন্তু ওরা যাতে কাশ্মীরে কিছুতেই ঘুরতে যেতে না পারে, এখন সেই ব্যবস্থা তোদেরকেই করতে হবে। কালকের মধ্যেই তোরা 5 বোন তোদের শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি হয়ে গেলে ওরা কিছুতেই কাশ্মীরে ঘুরতে যেতে পারবে না। কিন্তু মা, আমরা 5 বোন যদি নিজেদের শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে তোমাদের বাড়িতে যাই, তাহলে সব মিলিয়ে তো প্রায় 50 জন ছাড়িয়ে যাবে। আর তুমি তো জানো আমাদের সবারই জয়েন্ট ফ্যামিলি। সবাই মিলে যদি একসঙ্গে বাড়িতে যাই তাহলে তো খুব সমস্যা হবে। আরে আমি তো চাইছি সমস্যা তৈরি করতে। তোরা 50 জনকে নিয়েই চলে আয়। এই শীতের মধ্যে কাশ্মীরে যাওয়ার খুব শখ হয়েছে ওদের, তাই না? 50 জন অতিথিকে যখন রান্না বান্না করে খাওয়াতে হবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। তোরা 5 বোনের নিজের নিজের পরিবারের সবাইকে রাজি করিয়ে নিয়ে চলে আয়। এখন তো স্কুল, কলেজ, অফিস সব ছুটি আছে, কোনো সমস্যা হবে না। এই শুনে প্রিয়াও খুবই খুশি হয়। আর মায়ের কথা মতো প্রিয়া তার বাকি বোনেদেরকে একে একে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়, যার ফলে তারা 5 বোনই শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর পরের দিনই 5 বোন তাদের নিজের নিজের পরিবারের সবাইকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে হাজির হয়। আর এমন সময় একসাথে 50 জন অতিথিকে বাড়িতে দেখে চৈতালি এবং সোনালি দুজনেই আকাশ থেকে পড়ে। আরে দিদি, তোমরা সবাই মিলে একসঙ্গে হঠাৎ আমাদের বাড়িতে? কি ব্যাপার, কোনো বিপদ হলো নাকি তোমাদের? আরে না না, বিপদ হতে যাবে কেন? আসলে অনেক বছর হয়ে গেছে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। এবছর শীতকালে সরকারিভাবে সমস্ত কিছু ছুটি দেওয়া হয়েছে বলে আমরা আমাদের শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে একসঙ্গে চলে এলাম। আমরা কয়েকদিন থেকে তারপর চলে যাব। তোমার কোনো সমস্যা নেই তো? আরে না না, আমার সমস্যা হবে কেন? কিন্তু একসঙ্গে 50 জন তোমরা থাকবে কোথায়? আমাদের বাড়িতে তো মাত্র 3টে এক্সট্রা ঘর আছে। ওই 3টে ঘরে 50 জন হবে কিভাবে? কে কোথায় ঘুমাবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর এখন তো শীতকাল, মেয়েরা এক জায়গায় ঘুমিয়ে পড়বে, ছেলেরা অন্য জায়গায় ঘুমিয়ে পড়বে, তাহলেই তো সমস্যা মিটে যাবে। আর পাশেই আমার বড় জায়ের বাড়ি আছে, ওদেরও তো 2-3টে ঘর ফাঁকা পড়েই থাকে। আমি বেশ কিছু জনকে ওদের বাড়িতে থাকতে পাঠিয়ে দেব। তোমাদেরকে এই নিয়ে ভাবতে হবে না। যাও, এখন অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এই শুনে চৈতালি এবং সোনালি দুজনেই রান্নাঘরে চলে যায়। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। একসঙ্গে কখনো 50 জনকে কারোর বাড়িতে অতিথি হয়ে আসতে আমি প্রথমবার দেখছি, তাও আবার এরকম কনকনে শীতের মধ্যে। 50 জন অতিথিকে কোথায় ঘুমাতে দেবে সেই ভাবনা চিন্তা মা করে ফেলেছে। কিন্তু এই 50 জনকে ঠান্ডার মধ্যে রান্না বান্না করে খাওয়ানো কতটা কষ্টকর ব্যাপার হবে সেটা তো মা একবারও ভাবলো না। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাড়ো, দিদিরা তো বললো ওরা কয়েকদিন থেকে চলে যাবে। যখন অতিথিরা বাড়ি থেকে চলে যাবে তখন না হয় আমরা কাশ্মীরে ঘুরতে যাব। আর এখন তো প্রায় 20 দিন মতো ছুটি আছেই, তাই আমাদের বেশি ভেবে লাভ নেই। চলো আমরা তাড়াতাড়ি রান্না শুরু করি। হ্যাঁ দাঁড়া, উপরে স্টোর রুম থেকে আমি বড় বড় 2টো গ্যাস ওভেন নামিয়ে নিয়ে আসি। একটাতে ভাত চাপিয়ে দেবো, অন্যটাতে তরকারি চাপিয়ে দেবো। কারণ ছোট ছোট গ্যাস ওভেনে 50 জনের খাবার রান্না করা সম্ভব হবে না। তুই আমার সঙ্গে চল,
বড় বড় হাঁড়ি কড়াইগুলোও তো নামিয়ে নিয়ে আসতে হবে। 50 জনের জন্য কমপক্ষে 7 কেজি চালের ভাত আর 10 কেজি মাংসের ঝোল তো রান্না করতেই হবে। আজকে শুধু মাংসের ঝোল আর গরম গরম ভাত রান্না করব, তাহলেই দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। এই ভেবে দুই বৌমা 50 জন অতিথিকে খাওয়ানোর জন্য রান্না বান্নার কাজে লেগে পড়ে। আর এমন সময় সেখানে তাদের 5 ননদ আসে। ওরে বাবা, কত বড় হাঁড়িতে রান্না হচ্ছে দেখ দিদি। আমার তো মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে কারোর বিয়ে লেগেছে। বিয়ে বাড়িতে ঘুরতে গেলে এরকম বড় বড় হাঁড়িতে রান্না করা হয়। তা বৌদিরা, আজকে তোমরা কি কি রান্না করছো শুনি? আসলে আজকে আমরা সবার জন্য গরম গরম সরু চালের ভাত আর তার সাথে লাল লাল মাংসের ঝোল রান্না করছি। কি, শুধু ভাত আর মাংসের ঝোল? কি বৌদি, তোমরাও না? মা তোমাদেরকে কিছু বলে দেয়নি? আমাদের শ্বশুরবাড়ির লোকেরা প্রথমবার এখানে থাকতে এলো আর তোমরা শুধু মাংস ভাত খেতে দেবে? না না, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা কিন্তু মাছ মাংস খায় না, তাই ওদের জন্য তুমি নিরামিষ কিছু রান্না করো। তুমি বরং ফুলকপির তরকারি আর তার সাথে গোবিন্দভোগ চালের ভাত রান্না করো, কারণ আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই শীতকালে গোবিন্দভোগ চালের ভাত খেতে ভালোবাসে। আর হ্যাঁ, শীতকালে কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই একদমই ভাত খেতে পারে না, তাই ওনাদের জন্য 20-30টা মতো রুটি বানাবে। আমার ছেলে মেয়েরাও শীতকালে ভাত খেতে চায় না। গরম গরম মাংসের ঝোল দিয়ে ওরা সবাই রুটি খেয়ে নেবে। কি, দুপুরবেলা রুটি খাবে? আমাদের বাড়িতে তো রাত্রিবেলা সবাই রুটি খায়। আর এখন তো 7 কেজি চালের ভাত রান্না হয়েই গেছে প্রায়। আজকে দুপুরবেলাটা তোমরা ম্যানেজ করো, রাত্রিবেলা না হয় আমরা রুটি বানিয়ে দেব। আরে না না, কোনো রকম ম্যানেজ করা যাবে না। 8 ডিগ্রি 9 ডিগ্রি ঠান্ডার মধ্যে আমি বয়স্ক মানুষদের কিংবা বাচ্চাদেরকে ভাত খাওয়াতে পারবো না, কারণ এখন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন তো তাদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। আলাদা করে 20-30টা রুটি তৈরি করতে তোমাদের কত আর সময় লাগবে বলো তো? দুজন তো আছোই, একজন বেলে দেবে আর একজন সেকে নেবে। আর দিদি, 20-30টা রুটি বানালে হবে না। এই শীতের মধ্যে রুটি দেখলে কেউ কি আর ভাত খেতে চাইবে? আর আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাও তো বলছে ভাত খাবে না, তবে ওরা রুটিও কিন্তু খাবে না, ওরা পরোটা খেতে ভালোবাসে। তাই তোমরা ওনাদের জন্য আলাদা করে 10-15টা আলু পরোটা বানাবে। আর হ্যাঁ, সাথে কিন্তু অবশ্যই টক দইয়ের রায়তা আর আচার দেবে কিন্তু। এভাবেই 5 ননদ আলাদা আলাদা ভাবে খাবারের অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে চৈতালি এবং সোনালি খুবই বিপদে পড়ে। তারা 5 ননদের অর্ডার অনুযায়ী আবার বিভিন্ন রকমের খাবার রান্না বান্না করতে শুরু করে দেয়। আর সেদিন দুপুরের খাবার রান্না করতে করতে প্রায় বেলা 3টে বেজে যায়, যার ফলে সবাই খিদে পেয়েছে বলে লাফালাফি করতে শুরু করে। তাই স্বাগতা দেবী দুই বৌমাকে খুবই বকাবকি করে। এমন সময় তাড়াহুড়ো করে দুই বৌমা কোনো রকমের খাবার রান্না করে সবাইকে পরিবেশন করে। আর 50 জনকে খাবার পরিবেশন করে খাওয়াতে খাওয়াতে প্রায় 5টা বেজে যায়। আর সবশেষে দুই বৌমা কোনো রকমের 2 মুঠো খাবার খেয়ে রান্নাঘরে গিয়ে অনেক অনেক বাসন মাজতে শুরু করে। এই শীতের মধ্যে এত বাসন মাজতে গিয়ে মনে হচ্ছে ঠান্ডায় একেবারে হাত বরফ হয়ে যাবে। আচ্ছা, ওদেরকে কাগজের প্লেটে খাবার খাওয়ালে কেমন হয় বলতো? কারণ এরকম 3 বেলা করে 50 জনের খাওয়া দাওয়ার পর বাসন মাজা তো সম্ভব নয়। আবার আমাদের শাশুড়ি মা যা দজ্জাল, কাগজের প্লেটের কথা শুনে একেবারে হার্ট ফেল করে যাবে। ছাড়, বাদ দে, আমাদের কপালটাই খারাপ। হ্যাঁ, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তাড়াতাড়ি বাসনগুলো মেজে নাও, তারপর আবার রাতে রান্নাও তো শুরু করে দিতে হবে। দেখো আবার রাত্রিবেলা খাওয়ার জন্য কি ফরমাইশ করে যায়। রাত্রিবেলা কিন্তু খুব শীত পড়বে, তাড়াতাড়ি করে রান্না বান্না মিটিয়ে নিতে হবে, তা না হলে সারা রাত রান্নাঘরে বসে থাকা যাবে না। এভাবেই বাড়িতে 50 জন অতিথি একসঙ্গে আসার ফলে সোনালি এবং চৈতালি দুই যা ভীষণই চাপে পড়ে যায়। আর যেহেতু বাড়িতে এখন 50 জন অতিথি থাকে, তাই তারা চাইলেও কাশ্মীরে ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারে না। আর নাইবা তারা কাশ্মীরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে পারি, কারণ অতিথিরা কবে নিজেদের বাড়িতে ফিরে যাবে তা নিয়ে দুই বৌমা কোনো রকম অনুমান করতে পারে না। এভাবেই দেখতে দেখতে 4-5 দিন কাটে। আর দুই বৌমা সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে রান্নাঘরে কাজকর্ম করতে থাকে। আরে, তোমাদেরকে কখন থেকে ডাকছি তোমরা শুনতে পাচ্ছ না? উপরের ঘরের বাথরুম দুটো খুব নোংরা হয়েছে, ভীষণ গন্ধ বেরোচ্ছে বাথরুম থেকে। অতজন মিলে বাথরুম ব্যবহার করছে, নোংরা হবে এটাই স্বাভাবিক। বড় বৌদি, তুমি এখনই বাথরুম দুটো পরিষ্কার করে দাও। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সবার জামা কাপড় আর শীতের পোশাক আশাকগুলো কেচে দেবে। বাথরুমে সব জামা কাপড়গুলো রাখা আছে, যাও গিয়ে কেচে ধুয়ে নাও।
ননদদের মুখে এমন কথা শুনে চৈতালি এবং সোনালি চাইলেও কিছু বলতে পারে না। তাই সোনালি তার বড় যাকে রান্নাবান্নার দায়িত্ব দিয়ে উপরে বাথরুম পরিষ্কার করতে চলে যায়। আর বাথরুমের অবস্থা দেখে তার মাথা একেবারে ঘুরে যায়, কারণ সবাই মিলে বাথরুম ব্যবহার করার ফলে বাথরুম দুটো খুবই নোংরা হয়ে পড়ে থাকে। আর সেই বাথরুমের মধ্যে জামা কাপড়ের পাহাড় জমানো থাকে। ওরে বাবা, এত জামা কাপড় আমি বাবার জন্মেও কাচিনি। মনে হচ্ছে 50 জনের জামা কাপড় এক জায়গায় করে রেখে দিয়েছে। এত জামা কাপড় কাচতে গিয়ে আমার তো হাত খুলে পড়ে যাবে। না না, ঠান্ডা জল দিয়ে কিছুতেই জামা কাপড় কাচা যাবে না। আমি বরং গিজারটা চালিয়ে দিই। গরম গরম জলে আজকে জামা কাপড়গুলো কেচে নেব, না হলে আমার ঠান্ডা লেগে যেতে পারে। এই ভেবে সোনালি গিজারের সুইচ অন করলে দেখতে পাই কিছুতেই গিজার অন হচ্ছে না, যার ফলে সে বুঝতে পারি কেউ না কেউ নিশ্চয়ই গিজার ব্যবহার করতে গিয়ে খারাপ করে ফেলেছে। আর যা দেখে সোনালি ঘাবড়ে যায়, তাই তখনই তার শাশুড়ি মায়ের সঙ্গে সে কথা বলতে চলে যায়। কিন্তু শাশুড়ি মায়ের ঘরের সামনে গিয়ে সোনালি শুনতে পায়, ও মা, 1 সপ্তাহ তো হয়ে গেল আমরা এখানে আছি। মনে হচ্ছে বৌদিদের উপর খুব চাপ হয়ে যাচ্ছে জানো। আমাদের পরিবারও কিন্তু এবার এখানে আর থাকতে চাইছে না। আমরা জোর করে ওনাদেরকে এখানে রেখে দিয়েছি। আমরা বরং কাল পরশুর মধ্যেই বাড়িতে ফিরে যাব, বুঝলে? আরে তোদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোরা এত তাড়াতাড়ি চলে গেলে ওরা তো আবার ট্রেনের টিকিট কেটে কাশ্মীরে ঘুরতে চলে যাবে। তোরা অন্তত পক্ষে 10-15 দিন থাকার পর এখান থেকে যাবি। তাহলে ওরা আর কিছুতেই কাশ্মীরে ঘুরতে যেতে পারবে না। আর তোদেরকে যেটা বলেছি, ওদের উপর বেশি বেশি করে কাজের বোঝা চাপিয়ে দিতে, তা না করে এখন তোরা বৌদিদের প্রতি দরদ দেখাচ্ছিস। এই জন্য তোদেরকে এখানে ডেকেছি আমি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সোনালি ভীষণই রেগে যায়। আর সে তাড়াতাড়ি করে তার বড় জাকেও সেখানে ডেকে নিয়ে আসে। এমন সময় দুই জা যখন শাশুড়ি মা এবং 5 ননদের কথা শুনতে পায়, তখন তারা দুজনে একসঙ্গে তাদের সামনে এসে দাঁড়ায়। আর এমন সময় তারা সবাই দুই বৌমাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ছি মা, আপনি এরকম বাজে মহিলা আমরা তো ভাবতেই পারছি না। আপনি আমাদেরকে কাশ্মীরে ঘুরতে যেতে দেবেন না বলে 50 জন অতিথিকে বাড়িতে ডেকে নিলেন। কিন্তু আপনি কি জানেন, আমরা শুধুমাত্র 4 জন কাশ্মীরে ঘুরতে যাব বলে ভাবিনি। আমরা তো আপনাদের ছেলেদেরকে বলেই রেখেছিলাম আপনাকে আর বাবাকেও আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যাব, কারণ আমরা আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর এই শীতের মধ্যে আপনাকে যাতে বাড়ির কাজকর্ম করতে না হয়, রান্নাবান্না করতে না হয়, তাই জন্যই আমরা এরকম ভাবনা চিন্তা করেছি যে সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলে কোনো সমস্যা হবে না। আমরা আপনাদেরকে নিয়ে এত ভাবি, কিন্তু আমাদেরকে নিয়ে আপনার মনে এত বিষ। আমরা আজকেই আপনাদের ছেলেদেরকে বলবো যে আপনি কতটা বদমাইশ মহিলা। আর হ্যাঁ, আমরা দুই বৌমা এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি। আমরা আর কাশ্মীরে যাব না। আমরা 20 দিন বাপের বাড়িতে থাকার পর বাড়ি ফিরে আসব। এবার আপনি আর আপনার মেয়েরা বুঝে নিন 50 জন অতিথিকে কিভাবে আপ্যায়ন করে খাওয়াবেন। এভাবেই রাগ করে সোনালি এবং চৈতালি দুজনেই ব্যাগপত্র গুছিয়ে নেয়। আর এমন সময় স্বাগতা দেবী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও দুই বৌমা কোনো কথা শোনে না। তারা তখনই বাপের বাড়িতে চলে যায়, যার ফলে স্বাগতা দেবী খুবই বিপদে পড়ে, কারণ তার 5 মেয়ে ইতিমধ্যেই নিজের নিজের পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যেতে শুরু করে। যার ফলে স্বাগতা দেবীকে ঠান্ডার মধ্যে এখন বাড়ির কাজকর্ম করতে হয়, আর সেই সাথে রান্না বান্না করে নিজের স্বামী এবং 2 ছেলেকে খাওয়াতে হয়। এভাবে অতিরিক্ত চালাকি করার ফলে স্বাগতা দেবী নিজের জালে নিজেই ফেসে যায়। সুতানুটি নামে এক গ্রামে অমলবাবু তার 2 যমজ মেয়ে রিয়া ও টিয়াকে নিয়ে বাস করত। ছোটবেলা থেকে রিয়া ও টিয়া যা করত একই সঙ্গে করত, কিন্তু রিয়া টিয়ার থেকে বেশি গুণবতী হওয়ায় টিয়া তার দিদির উপর খুবই হিংসা করত। দুজনে একই রকম হওয়ায় সকলে তাদেরকে একেবারে পৃথক করতে পারত না। তারা দুজনে বিবাহযোগ্য হয়ে যাওয়ায় অমলবাবু তাদের জন্য পাত্রীর সন্ধান করতে শুরু করে। একদিন অমলবাবুর এক অফিস কলিগ রমেশবাবু তাকে ফোন করে। তারা দুজনে দুজনের পরিবার সম্পর্কে অনেক আলাপ আলোচনা করে। কথা বলার সময় অমলবাবু তার 2 যমজ মেয়ের বিয়ে নিয়ে রমেশবাবুর কাছে আশঙ্কা প্রকাশ করে। কি বলিস রে অমল, এটা আবার কোনো চিন্তার বিষয় হলো? তোর অমন সুন্দরী 2 যমজ মেয়ের বিয়ে তুই তো আগে বলবি। কেন রে, তোর কি চেনাশোনার মধ্যে কোনো পাত্র আছে নাকি? দেখ না ভাই, আমার 2টো মেয়ের যদি একটা ভালো ঘরে বিয়ে হয় তাহলে আমি শান্তিতে মরতেও পারবো। তুই চিন্তা করিস না, আমার গিন্নিও 2 ছেলেকে বিয়ে দেবে বলে পাগল হয়ে উঠেছে। আমিও তো আমার 2 ছেলের বিয়ে তোর 2 মেয়ের সঙ্গেই দেবো বলে ঠিক করেছি। তুই কি বলিস? এই বলে রমেশবাবু তার স্ত্রী চম্পা দেবীর সঙ্গে কথা বলে রিয়া ও টিয়ার সঙ্গে
তার দুই সুপুত্র সুদীপ ও প্রদীপের বিবাহ ঠিক করে। সুদীপ ও প্রদীপ শহরের এক বড় বেসরকারি দপ্তরে কাজ করে, কিন্তু তাদের সুখী পরিবারে একটাই সমস্যা। রমেশবাবুর স্ত্রী চম্পা দেবী অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড খায়। এত বেশি পরিমাণে তৈলাক্ত খাবার খাওয়ার জন্য চম্পা দেবীর শারীরিক গঠন অত্যন্ত মোটা প্রকৃতির ছিল। রমেশবাবু ও তার দুই ছেলে চম্পা দেবীর এমন মোটা চেহারা নিয়ে সবসময় দুশ্চিন্তায় ভোগে। তারা সকলে চম্পা দেবীকে বারণ করলেও সে কারোর কোনো কথা শোনে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রমেশবাবু তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রিয়া ও টিয়াকে দেখতে আসে। অমলবাবুর বাড়িতে এসে সদর দরজা দিয়ে ঢোকার সময় চম্পা দেবী পড়ে এক বড় সমস্যায়। চম্পা দেবী তার মোটা শরীর নিয়ে দরজায় আটকে পড়ে। সকলে এমন দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। একি মরণ দশা, আমি আটকে গেলাম কেন? এই এই তোরা আমায় টেনে বার কর রে, বাঁচা রে, আমাকে বাঁচা, তোরা বাঁচা। ও মা, তুমি কিভাবে আটকে গেলে গো? এ কি বিপদে পড়লাম বলো তো? এখন তোমাকে টেনে বার করতে গিয়ে তো আমরাই প্রাণে মরবো গো। তোদের বাপ আমাকে কোথায় মরতে নিয়ে এলো রে? মেয়ে দেখতে এসেছি না মরণ ফাঁদে মরতে এসেছি? টেনে বার কর আমাকে আগে। ওরে বাবা রে, কি লাগছে, আমার গায়ে লাগছে, ওরে বাবা। এভাবে সকলে মিলে চম্পা দেবীকে ধরে টানাটানি করতে থাকে। অনেক চেষ্টার পর সকলে মিলে টানাটানি করে চম্পা দেবীকে জোরে এক হেঁচকা টান দিয়ে দরজা থেকে বের করে আনে। চম্পা দেবী এমন জোর টান খেয়ে নিজের শরীরের ভার নিজেই সামলাতে পারে না। সে সজোরে নিজের মোটা শরীর নিয়ে টি টেবিলে রাখা সব রকম সুস্বাদু খাবার, সিঙ্গারা, কচুরি, চাউমিন, জিলিপির উপর গিয়ে পড়ে। সমস্ত খাবার তার সারা মুখে মাখামাখি হয়ে যায়। রিয়া ও টিয়া চম্পা দেবীকে ঘরে নিয়ে গিয়ে তাকে পরিষ্কার হতে সাহায্য করে। সকলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। বাহ, খাবারগুলো তো দারুণ হয়েছে। এগুলি কি তোমরা দুই বোন মিলে রান্না করেছো? হ্যাঁ আন্টি, আমি আর আমার দিদি মিলেই সকালবেলা আপনাদের জন্য সব রান্না করেছি। এভাবে নানান কথাবার্তার পর রমেশবাবু ও চম্পা দেবী সুদীপ ও প্রদীপের সঙ্গে রিয়া ও টিয়ার বিয়ের কথা পাকা করে। কিছুদিন পর ধুমধাম করে রিয়া ও টিয়ার সাথে সুদীপ ও প্রদীপের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর চম্পা দেবী তার দুই বৌমাকে খুবই স্নেহ করত। শ্বশুরবাড়ির এত সম্পত্তি ও টাকা পয়সা দেখে টিয়া মনে মনে খুবই লোভ করতে শুরু করে। এমনই একদিন দুই যমজ বোন একসঙ্গে বসে গল্প করছিল। দিদি, এই মুটকি বুড়ির তো ভালোই সম্পত্তি আছে রে। বুড়ো শেয়ানা কম না, সব সম্পত্তি মুটকিকে লিখে দিয়েছে। আর মুটকি বুড়ি দেখ, সারাদিন গিলছে আর মোটা ভেটকা মোষের মতো ঘুমাচ্ছে। চুপ কর টিয়া, মায়ের নামে এমন বলিস না। উনি আমাদের অনেক ভালোবাসেন, আর তুইও তো কম না। সারাক্ষণ উনি চাইলেই ওনাকে ফাস্ট ফুড রান্না করে খাওয়াস। ওনার তো শরীর খারাপ করবে। যতই আমি ফাস্ট ফুড রান্না করে গেলাই না কেন, বুড়ি তো বড় বউ বলতেই পাগল। তুই ওনার কাছে ভালো, আর আমাকে উনি কম ভালোবাসেন। রিয়া টিয়ার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আমি তো চাই বুড়ি, তুই ফাস্ট ফুড গিলে আরো ভেটকি মাছের মতো হয়ে যাবি আর খেয়ে খেয়ে মরবি। তারপর সবাইকে তাড়িয়ে তোর সমস্ত সম্পত্তি আমি ভোগ করব। এভাবে অনেকদিন কেটে যায়। চম্পা দেবী তার ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস ত্যাগ করতে পারে না। টিয়া তাকে বেশি বেশি করে ফাস্ট ফুড খাইয়ে তাকে আরো অনেক মোটা করে দেয়। কেউ বারণ করলে সে কারোর কথায় কান দেয় না। কিছুদিন পর কাজের সূত্রে সুদীপ রিয়াকে রেখে 1 বছরের জন্য বোম্বে চলে যায়। একদিন চম্পা দেবী তার দুই যমজ বৌমাকে নিয়ে শাড়ির দোকানে শাড়ি কিনতে যায়। দেখি দাদা, আমার এই সুন্দর শরীরে ভালো লাগবে এমন একটা লাল টুকটুকে শাড়ি দেখান তো, যাতে আমাকে দেখে আমাদের পাশের বাড়ির লীলার মায়ের চোখ হিংসায় ছানা বড়া হয়ে যায়। আপনার হস্তিনীর মতো দেহ থেকে আমার তো চোখ সারা বড় হয়ে যাচ্ছে। যান যান, আমার দোকানের কোনো শাড়ি আপনার গায়ে হবে না। শুধু আমার দোকানের কেন, যে কোনো দোকানের শাড়ি আপনার এত সুন্দর শরীরে ছোট হয়ে যাবে, বুঝেছেন? যান যান। এ কি, আপনি এমন করে এনাকে কথা শোনাচ্ছেন কেন? শাড়ি নেই সেটা বলে দিন। এমন করে অপমান করার আপনার কোনো অধিকার নেই। আরে যান যান, বউনির সময় মাথা খারাপ করবেন না। একটা মোষকে নিয়ে দোকানে শাড়ি কিনতে ঢুকে পড়েছে, বেরোন দোকান থেকে। চম্পা দেবী মন খারাপ করে দুই বৌমাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। মা, আপনি একদম মন খারাপ করবেন না। কে বলেছে আপনি মোটা? আপনার মতো এত সুন্দর ফিগার কার কাছে আছে বলুন তো? দোকানদার অন্ধ, তাই ওরকম বলেছে। এখনকার দিনে আর ঝাঁটার কাঠির মতো ফিগার চলছে না।
ছাড়ুন তো এসব, চলুন এখানে একটা ভালো রেস্তোরাঁ আছে, ওখানে গিয়ে জমিয়ে বিরিয়ানি খাওয়া যাক। না না, কোনো দরকার নেই মা, আপনি বাড়ি চলুন, আমি চিকেন স্যুপ করে রেখেছি, চিকেন স্যুপ খাবেন, শরীর ভালো থাকবে। ইস, আমি স্যুপ খাবো না। টিয়া চলো তো বিরিয়ানি খাই। রিয়া সবসময় আমার খাওয়ার উপর নজর দেয়। রিয়া তুমি বরং বাড়ি গিয়ে ওইসব রোগীদের খাবার তুমিই খাও। এই বলে চম্পা দেবী টিয়ার সাথে বিরিয়ানি খেতে রেস্তোরাঁয় চলে যায়। রিয়া মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। প্রচুর পরিমাণে ফাস্টফুড খেয়ে হার্টে চর্বি জমে যাওয়ার ফলে একদিন হঠাৎ করে চম্পা দেবীর হার্ট অ্যাটাক করে। সকলে মিলে তাকে নিয়ে নিকটবর্তী হসপিটালে অ্যাডমিট করে। স্ট্রং হার্ট অ্যাটাকের ফলে চম্পা দেবীর শরীরের ডান দিকটা পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে যায়। ডাক্তার সমস্ত রকম ফাস্টফুড ও তৈলাক্ত খাবার খেতে চম্পা দেবীকে বারণ করে দেয়। সকলে মিলে টিয়াকে খুব বকাবকি করে। সেদিনের পর থেকে চম্পা দেবী আর নিজের পায়ে চলাফেরা করতে পারে না, তাকে হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করাতে হয়। রিয়া তার অনেক সেবা যত্ন করতে শুরু করে। টিয়া অনেক চেষ্টা করেও চম্পা দেবীকে ভুল বুঝিয়ে সমস্ত সম্পত্তি তার নিজের নামে করে নিতে পারে না। তবুও টিয়া চেষ্টা ছাড়ে না। একদিন সে রমেশবাবু ও প্রদীপকে বলে, চলো না আমরা সবাই মিলে দার্জিলিং থেকে ঘুরে আসি, বড় একঘেয়ে হয়ে গেছে বাড়িটা। তাছাড়া আমাদের বিয়ের পর থেকে আমরা সপরিবারে কোথাও ঘুরতে যাইনি, মায়ের মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ প্রদীপ বাবা, বৌমা ঠিকই বলছে। গিন্নির শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমার মনটাও ভালো থাকে না। সুদীপ তো শহর থেকে কবে ফিরবে তারও তো ঠিক নেই। চম্পার শরীরটা খারাপ শুনেও আসতে পারলো না। হ্যাঁ, মাইন্ড রিফ্রেশমেন্ট করা খুবই দরকার, তাহলে যদি সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে চলো, কিন্তু মাকে খুব সাবধানে নিয়ে যেতে হবে আমাদের। সকলে মিলে প্যারালাইজড মোটা শাশুড়ি মাকে নিয়ে দার্জিলিং এর পথে রওনা দেয়। দার্জিলিং এ গিয়ে পাহাড়ের অপরূপ শোভা দেখে সকলের মন কিছুটা হলেও ভালো হয়। টিয়া মনে মনে সম্পত্তি হাতানোর ফন্দি আঁটতে শুরু করে। একদিন বিকেলে টিয়া চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রিয়ার জন্য নিয়ে যায়। রিয়া টিয়ার সঙ্গে গল্প করতে করতে চা খায়। কিছুক্ষণ পরে রিয়া চা খেয়ে ঘুমিয়ে পড়ে। টিয়া রিয়ার মতো পোশাকে সেজে নেয়। সে চম্পা দেবীর কাছে গিয়ে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার আবদার করে। এই বিকালে ঠান্ডার মধ্যে আমাকে নিয়ে টানতে টানতে আবার কোথায় যাবে? আমার ভালো লাগছে না। ধুস, তুমি যাও, আমাকে রেহাই দাও। কেন মা, চলুন না, আপনাকে আমি নিয়ে যাবই। এখানে একটা ভালো থুকপা পাওয়া যায়, খুব হেলদি ফুড, খেতে ভালো লাগবে আপনার, আরাম পাবেন। রিয়া, তোমার আর হেলদি খাবার খাওয়ানোর ব্যামো গেল না। ভালোই একদিক থেকে, আমি ফাস্টফুড গিলে গিলে এত মোটা হয়ে হুইল চেয়ারে বসে গেলাম। আর কি হবে, চলো যাই। এই বলে টিয়া রিয়ার ছলে চম্পা দেবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সে থুকপার দোকানে চম্পা দেবীকে না নিয়ে গিয়ে হুইল চেয়ার নিয়ে খাদের কিনারায় চম্পা দেবীকে নিয়ে যায়। চম্পা দেবী টিয়ার এরকম কার্যকলাপ দেখে ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না। সে হাজারবার টিয়াকে জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দিতে রাজি হয় না। টিয়া তাকে খাদের ধারে নিয়ে যেতে থাকে। চম্পা দেবী চিৎকার করতে শুরু করে, কিন্তু এলাকা জনমানব শূন্য হওয়ায় কারোর কানে চম্পা দেবীর চিৎকার পৌঁছায় না। শুধু চম্পা দেবীর নিজের গলার আওয়াজই ইকো হতে থাকে। এ কি রিয়া, তুমি আমাকে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছ? আমি তো পড়ে যাব খাদে। তুমি কি আমাকে প্রাণে মেরে ফেলতে চাও? কি মতলব এটেছো তুমি? বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। চুপ কর বুড়ি, খাসির মতো গতর বানিয়েছিস। হুইল চেয়ারেও তোর ভার বইতে পারছি না আমি। ভাবলাম হার্ট অ্যাটাক হয়ে মরবি, বেঁচে গেলি। কি কপাল রে তোর! কিন্তু আজকে তোকে আমি মারবই। তোকে মেরে সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে তোর সমস্ত সম্পত্তি আমি ভোগ করব। এসব কি বলছো কি তুমি রিয়া? আমি জানতাম তুমি ভালো মেয়ে, কিন্তু তুমি এত বড় ডাইনি। ছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার এত বড় ক্ষতি তুমি করো না। টিয়া চম্পা দেবীকে আরো খাদের কিনারায় নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে রিয়ার ঘুম ভেঙে যায়। সে রমেশবাবু ও প্রদীপের কাছ থেকে সবটা জানতে পেরে ব্যাপারটা বুঝতে পারে। সে বাড়ির লোকজনকে সমস্ত ব্যাপার জানায়। সকলে মিলে টিয়া ও চম্পা দেবীকে খুঁজতে বেরোয়। চম্পা দেবী হাজার চেষ্টা করেও পালানোর কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ করে উত্তেজনায় চম্পা দেবী নিজের শরীরের ডান দিকে সার খুঁজে পায়। সে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে অত্যন্ত মোটা হওয়ায় ভালো করে চলতে না পারায় মাটিতে ধূপ করে পড়ে যায়। কোথায় পালাবি বুড়ি, মুটকি বুড়ি? মরতে তো তোকে হবেই।
আজ আমি তোকে একা পেয়েছি, দেখ কি হাল করি তোর। রিয়া, রমেশবাবু ও প্রদীপ চম্পা দেবী ও টিয়াকে খুঁজতে খুঁজতে খাদের কাছে এসে পৌঁছায়। তারা এমন ভয়াবহ দৃশ্য দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। সকলে দৌড়ে গিয়ে চম্পা দেবীকে টিয়ার হাত থেকে উদ্ধার করে এবং তাকে প্রাণপণে বাঁচায়। সকলে রিয়ার সাজে টিয়াকে দেখে অবাক হয়ে যায়। সবাই টিয়াকে নানান রকম কথা শোনায়। টিয়া সকলের কাছে ক্ষমা চায়। প্লিজ তোমরা আমায় ছেড়ে দাও, আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার এত লোভ টিয়া, তুমি তোমার যমজ বোনের মতো সেজে আমাকে মারতে এসেছো? ছি, তোমার লজ্জা লাগা দরকার। আমি এখনই পুলিশকে ডাকবো, তোমার এমন জঘন্য অপরাধের কোনো ক্ষমা নেই। হ্যাঁ বাবা, তুমি পুলিশ ডাকো, টিয়াকে আমার বউ বলতে ঘৃণা হচ্ছে। ছি টিয়া ছি, তুমি আমার মাকে মেরে ফেলতে যাচ্ছিলে, তোমার সারা জীবন জেলে থাকা দরকার। রিয়া রমেশবাবুকে পুলিশ ডাকতে বারণ করে। সে টিয়াকে ক্ষমা করে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করে। রিয়া অনেক করে বলার পর সকলে টিয়াকে ক্ষমা করে দেয়। তারা শহরে ফিরে আসে। চম্পা দেবী আবার আগের মতো হাঁটতে চলতে পারে। সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সে এখন হেলদি লাইফস্টাইল লিড করে, এমনকি সে ফাস্টফুড খাবার খাওয়াও ছেড়ে দেয়। এভাবেই সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।